প্রফেসর শেখ সিয়াদ শাহরিয়া। মুখটা বারবার ভেসে উঠেছে সুবার চোখের সামনে। তার কাঁপতে থাকা মন বলছে সিয়াদ আসবে তাকে এই মানুষরূপী জানোয়ারগুলো হাত থেকে উদ্ধার করতে। অবশ্যই আসবে। সুবার চোখ দুটো অস্থির হয়ে সিহাদের খোঁজ চালায়, কিন্তু না, সিহাদ কোথাও নেই। সুবা নিজেকে বড্ড অসহায় লাগে। ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে তার শিনজিং বুক। পাঁচ জোড়া চোখের লোলুপ দৃষ্টি তার দিকে অবদ্ধ হয়ে রয়েছে। জিহ্বায় উপসে পড়া কামুকথা, কৃষ্ণবর্ণ গায়ের রং, হলদেটে দাঁতের মিশ্র হাসির শব্দ বজ্রধ্বনি ন্যায় কোণে বাজতে থাকে সুভা তার পরিধনে বেনারসি শাড়িটা শক্ত করে আগড়ে ধরে। নিজের ঘোর বিপদ আজ করতে পেরে আখিদয় বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। একটু সাহায্যের আশায় সুভা ফের চতুর্দিকে দৃষ্টি ঘুরায়, কিন্তু চারিদিক নিস্তব্ধ, নেই কোনো জনমানব। শোনা যাচ্ছে শুধু ঝিঝি পোকার ডাক, মাঝে মধ্যে আবার কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ভেসে আসছে। সুবার ললার জুড়ে বিস্তর ঘাম, পরনে ব্রাউজারটা ভিজে জবজবে হয়ে গিয়েছে। চোখের সামনে যেন সবটা বুলেন হয়ে উঠেছে, ভেসে উঠেছে বাবা মা, আদরের মামার হ্যাজলান মুখখানে। হয়তো আর কখনো সরজমিনে তাদেরকে দেখা সৌভাগ্য হবে না। হয়তো আগামীকাল সকালে কোনো এক নর্দমের স্তূপে পড়ে থাকবে তার নিদর দেহখানে। বেওয়ারিশ লাশ হবে তার নাম, যেটা জানতেও পারবে না সুভার স্বজনেরা। নিজেকে বাঁচানোর কোনো রাস্তা খুঁজে পায় না সুভা। লোকগুলো নিজেদের পরনের শার্ট খুলে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে সুভার শাড়ির আঁচলের দিকে হাত বাড়িয়ে দেয়। ঠিক তখনই একটা পুরুষ অবরব এসে সকলের সামনে দাঁড়ায়। গুরু গম্ভীর গলায় বলে, এখানে কি হচ্ছে? লোকটাকে দেখে বাঁচার ক্ষীণ আশায় প্রদীপ জ্বলে ওঠে সুবার মনে। সুবার দৌড়ে আগন্তুক লোকটার পিছনে গিয়ে দাঁড়ায়। মাস্তান ছেলেগুলো আগন্তুক লোকটার উপর চড়া হয়। বেটে কায়েক একটা ছেলে অর্থভাষা গালিগালাজ করে বলে, দে ভাই, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, মাটাকে আমার হাতে ছেড়ে দে, চুপচাপ কেটে পড়, নয়তো হিরোগিরি তোর মায়ের মধ্যে ভরে দেব। তুই সম্পর্কর কথা শেষ করার আগেই বেটে লোকটা ছিটকে রাস্তায় পড়ে যায়। তার নাক ফেটে পিনিক দিয়ে রক্ত বের হচ্ছে। আগন্তুক লোকটা নিজের শক্তিশালী দিয়ে বেটে লোকটার নাক বরাবর ঘুষি দিয়েছে। দলের লোকের আহত দেখে অন্যদের চোখ তীব্রের আগুন জ্বলে ওঠে। তারা সবাই আগান্বিত লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লোকটার গায়ে যেন অসুরিশের শক্তি। সে একটা চারটা লোকের মেরে আহত করে দিয়েছে। এক পর্যায়ে বেটে লোকটার রাস্তা থেকে উঠে এসে সুভার পেটে বরাবর ছুরি চালিয়ে দিতে যায়, কিন্তু ছুরির সুভার শরীর স্পর্শ করার আগে আক্রান্তক লোকটা ছুরিটা আটকে দেয়। ধারালো ফলে চিরে যাওয়া তার তালু রক্ত গড়িয়ে পড়ে পিচ ঢালা রাস্তায়। তবুও লোকটা ছুরি ছাড়ে না। সুবার পাশে একটা ইটের টুকরো দেখতে পায়। সে এক মিনিটই বিলম্ব না করে ইটের টুকরোটা তুলে নেয়। মনে সাহস জুগিয়ে বেটে লোকটার মাথায় বাড়ি মারে দেয়। লোকটা ফের রাস্তায় লুটিয়ে পড়ে। সুবা দৌড়ে এসে
আত্মাত্মক লোকটার হাত ধরে, কপালে চোখ তুলে ভেজা গলায় বলে, হা আল্লাহ, কত রক্ত বের হচ্ছে! আপনি কি পাগল? চেনেন না, জানেন না অপরিচিত একটা মেয়ের জন্য নিজের রক্ত ঝরালেন? লোকটা কোনো কথা বলল না। সাহস সুভার লোকটার উপর দৃষ্টি যায়। লোকটার হাত দুটো সারা কিছু দেখা যাচ্ছে না। নিজেকে কালো কাপড় মুড়িয়ে রাখা, মুখ মাস্ক পরা, চোখ সানগ্লাস। মধ্য কথা, লোকটাকে চেনার কোনো জয়ই নেই। সুভা কি করবে বুঝে উঠতে পারে না। দিশেহারা হয়ে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে লোকটার রক্তাক্ত হাত বেঁধে দেয়। এতটা রক্ত ঝরেছে, তবু লোকটার মধ্যে কোনো হেলেদোল নেই। সে এদিক ওদিক চোরা দৃষ্টিতে তাকে ধীর গলায় বলল, তাড়াতাড়ি গাড়িতে উঠুন। উইক। সুবার বুকটা কেঁপে ওঠে। অজানা শুকনা দেহ মন শিরে ওঠে সুভার। শুকনো ঠোঁট গিলে লোকটাকে কিছু বলতে উদয় হয়, ঠিক তখনই তার ফোনে বেজে ওঠে। ফোনটা রাস্তায় পড়েছিল। সুবার দ্রুত ফোনটাকে তুলে কল রিসিভ করে। তৎক্ষণাৎ ফোনের অপর প্রান্ত থেকে বিচলিত গলায় শোনা যায়, তুই ঠিক আছিস সুভা? তোকে কতবার কল করেছি, তুই কল রিসিভ করিসনি কেন? সুভা আক্রান্ত লোকটা থেকে একটু দূরে সরে যায়। নিজেকে ধাতস্থ করে বলে, আমি ঠিক আছি সিমি। ফোনটা সাইলেন্ট ছিল, তাই খেয়াল করিনি। প্রভা ষষ্ঠশীল নিঃশ্বাস ফেলে নির্ভীক চিত্তে বলে, আমার মন সুখা বিরাজ করছিল। তুই একা একটা মেয়ে এত দূর আসবি, তা আমি ভাইকে পাঠিয়েছি, তোর ফোন নাম্বার দিয়েছি। ভাই তোর সামনে দাঁড়িয়ে রয়েছে, তুই নিশ্চিত নির্ভীক ভাইয়ের সাথে চলে আয়। সুভা হতভম্ব গলায় বলে, তোর ভাই তো সিলেট থাকে, উনি এত তাড়াতাড়ি এখানে কিভাবে সম্ভব? তোর সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে আমার দাদা ভাই, আমার বড় চাচুর ছেলে। সুভার বুকের উপর থেকে বড়সড় একটা পাথর সরে যায়। সে আগন্তুক লোকটার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি নামিয়ে নেয়। নিচু গলায় বলে, লোকটাকে কেমন জানি ছেলে ধরা মনে হচ্ছে আমার। এই গরমের মধ্যেও নিজেকে ঢেকে রেখেছে, তার কি গরম লাগে না? সেটা আমাকে জিজ্ঞাসা করছিস কেন? দাদাভাইকে জিজ্ঞাসা কর। সুভার বলার অনেক কিছুই ছিল, কিন্তু বলা হয় না। সিমির দাদাভাই তাকে তাড়া দেয়, মিস সুভা, চটজলদি গাড়িতে উঠুন, এই জায়গাটা সেফ নয়। সুভা রাস্তায় পড়ে থাকা ব্যাগটা কাঁধে তুলে নেয়। চৌধুরী বাড়ি বের হবার সময় এই ব্যাগটা নিজের জমানো সামান্য কিছু টাকা আর ফোনটা নিয়ে এক কাপড়ে বেরিয়ে এসেছে। পুরনো সব দুঃখ কষ্ট ভুলে চোখ নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে সুভা গাড়িতে উঠে বসে। সিমির দাদাভাই তখন নির্বিকার। সুভার একটু নড়ে চড়ে বসে। মনলতা ভেঙে নিচ থেকে জিজ্ঞাসা করে, নিজেকে আপাতত মস্তক ঢেকে রেখেছেন কেন? লোকটা কোনো প্রকার ভনিতা ছাড়াই বলে, ছেলেদের পর্দা করা ফরজ, তাই। প্রফেসর শেখ সিয়াদ সাহেরা তোকে বিয়ে করতে চেয়েছে, এটা তোর সাত কপালের ভাগ্য। কোথায় তুই আল্লাহ শুক্রিয়া আদায় করে খুশি মনে তাকে বিয়ে করবি, তার সাথে চুটিয়ে প্রেম করবি, সংসার করবি, বছরে বছরে বাচ্চা পয়দা করবি। তা না করে তুই বোকার মতো সব কিছু ছেড়ে চলে এসেছিস। হাউ সুইট! কথাগুলো তীরের মতো এসে বিঁধে যায় সুভার বুকে। তার বুকের ভেতরটা ধুকভুক করে ওঠে, চোখের মনি ঝাপসা হয়ে ওঠে।
নোনা জলে। মিনিট বিশেক হয়েছে সে সিমির বাড়িতে এসেছে। সিমির দাদাভাই তাকে নিরাপদে সিমির বাড়িতে পুষে দিয়েছে। মানুষটা বড্ড অনুভূতি, মেপে মেপে কথা বলে। সুভার পই পই করে হিসাব রেখেছে লোকটা। 6 ঘন্টা জানিতে মাত্র 30টা শব্দ বের করেছে তার মুখ থেকে। তবে লোকটা সুভার অনেক কেয়ার করেছে। পথের প্রতিটি বিড়বিড়িতে জিজ্ঞাসা করে সে ক্লান্ত কি না, জল খাবে কি না, ক্ষুধা লাগছে কি না। সুভা যদিও না বলেছে, কিন্তু লোকটা শোনে নি। তার জন্য এত এত খাবার নিয়ে এসেছে, কিন্তু বিনিময়ে সুভা তাকে একটা ধন্যবাদও দিতে পারেনি। সুভাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েই চোখের পলকই হাওয়া হয়ে গিয়েছে। সিমি আগে থেকে বাড়ির সামনে দাঁড়িয়েছিল। সুভা সিমিকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। সিমি তাকে বাড়ির ভিতরে নিয়ে আসে, তাকে ফ্রেশ হওয়ার জন্যে ওয়াশরুমে পাঠায়। সুভা ফ্রেশ হয়ে আসতেই সিমি পুরো ঘটনা জানতে চায়। সুভা সবটা খুলে বলতেই সিমি সুভার উপর চড়াও হয়। সুভা টু শব্দটি করে না, তার দুহাত কাঁপছে। আঁচলটা মুঠো করে চেপে ধরে আছে। ঠোঁট থরথর করছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। সিমি এগিয়ে এসে সুভাকে জড়িয়ে ধরে, অধরে গলায় বলে, সরি প্রভা, সো সরি। আমি তোকে হার্ট করতে চাইনি, কিন্তু এভাবে সব কিছু ছেড়ে পালিয়ে আসা উচিত হয়নি তোর। পালায় কারা বলতো? যারা অপরাধী তারা। তুই তো কোনো অপরাধ করিসনি। বিধবার দ্বিতীয় বিয়ে করা কোনো অপরাধ না। সুভা অশ্রুসিত গলায় বলে, বিয়ে করা অপরাধ না, কিন্তু সিহাত সাহেরাকে বিয়ে করা অপরাধ। নোরা তাকে পছন্দ করে। ইভেন তারা নোরাকেই দেখতে এসেছিল, কিন্তু নোরাকে পছন্দ করেনি, করেছে আমাকে। এটা নোরার জন্য কতটা অপমানে তুই বুঝতে পারছিস। সুভা একটু থেমে আবারও বলে, আমি কি করে নোরার বুকের ভেতর আগুন জ্বালিয়ে নিজের ঘরের সুখ প্রদীপ জ্বালাবো বলতো? আমি নোরাকে কষ্ট দিয়ে প্রফেসরকে বিয়ে করে সুখী হতে পারতাম না সিমি। তাছাড়া আমি প্রফেসরের যোগ্য না, আমি তো বিধবা। আমার জীবনের পৃষ্ঠাগুলোতে অনেক অন্ধকার লেখা আছে। প্রফেসর শেখ সিয়াদ সাহেরিয়া একজন সম্মানিত মানুষ, শিক্ষিত, প্রতিষ্ঠান। তার পাশে এমন কাউকে মানায় যার অতীত নির্ভার, যার জীবনে কলঙ্কহীন। আমি চাই না কেউ বলুক তিনি দয়া করে আমাকে বিয়ে করেছেন। আমি চাই না তার সম্মানের সাথে আমার অতীতের ছায়া লেগে থাকুক। সিহাত সাহেরিয়া তোকে পছন্দ করেছে, ভালোবেসে বিয়ে করতে চাইছে, তোকে নতুন একটা জীবন দিতে চাইছে। তার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তোর এত দ্বিধা কেন? প্রভা। সুভা সন্দেহান দৃষ্টিতে সিমির দিকে তাকায়, ভাবুক হয়ে বলে, প্রফেসরকে নিয়ে তোর এত আগ্রহ কেন? তুই কি প্রফেসরকে চিনিস? সিমি আমতায় আমতায় করে বলে, আমি চিনব কিভাবে? তোর মুখ যা শুনলাম তাতেই তো বোঝা যায় লোকটা তোকে সত্যি ভালোবাসে। তাই বললাম, আমার তো মনে হয় তোর তাকে বিয়ে করা উচিত। সে তোকে ভালো রাখবে। সুভা মন খারাপ করে বলে, তুই হয়তো চাইছিস না আমি এই বাড়িতে থাকি। তুই আমাকে কটা দিন সময় দে, আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব। সিমি অভিমানী গলায় বলে, আমি তোকে
আপন মনে করলেও তুই বড়ই আমাকে পর মনে করে এসেছিস। সুভা ধরা গলায় বলে, তুই এভাবে বলতে পারলি সিমি? তোকে পর মনে করলে আমি তোর কাছে ছুটে আসতাম পারতাম? দুনিয়ার কত মানুষ ছিল, তবু আমি তোর তোর কাছে এসেছি। তুই আমার কাছে এসেছিস, আমি খুব খুশি হয়েছি, কিন্তু বারবার কটা দিন সময় চেয়ে আমার মনে আঘাত দিচ্ছিস কেন? তুই তুই জানিস না বাবা মা তোকে কতটা ভালোবাসে। তারা তোকে নিজের মেয়ের মনে করে। আমাদের বাড়িতে যত মাথা উঁচু করে থাকতে পারিস তাহলে থাক, না হলে দরজা খোলা আছে, তুই চলে যা। তোর পর আচরণ কষ্ট দেয় আমাকে। সিমির গলায় স্বর এবার খাদে নেমে আসে। আমি না হয় তোকে নিজে মনে করে দুটো কড়া করে শুনিয়েছি, তাই বলে তুই আমার কাছে সময় ভিক্ষা করবি? আমি কি তোকে সময় বেঁধে দিয়েছি? একবারও বলেছি যে তুই 1 সপ্তাহের বেশি থাকতে পারবি না? আরে, এটা যেমন আমার বাড়ি তেমনি তোরও বাড়ি। বাবা মা তো বলে দিয়েছে তোকে যেন আমি কোথাও যেতে না দিই। সুভা সিমির হাত দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়। মৃদু গলায় বলে, ছোট থেকে আমার ইচ্ছা ছিল নিজে কিছু করার, কিন্তু করতে পারিনি। এসএসসি পরীক্ষার পর বাবা মা মারা যায়, অনার্সটা করা হয়ে উঠেছিল না। অবশ্যই বিয়ের পর শ্বশুর শাশুড়ি বলেছিলেন আমাকে পড়াশোনা কন্টিনিউ করতে, আমি করিনি। এখন মনে হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করা বেটার ছিল। আমার যোগ্যতা অনুযায়ী ভালো কোনো জব মিলবে না বোধহয়। দেশ লাখ লাখ শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে, সেখানে আমি অশিক্ষিত। প্রায় ভালো জবে আশা করাটা বেকুব ছাড়া কিছু নয়। খারাপ হলেও একটা জবের জোগাড় করতে হবে, যাতে করে নিজে থাকা খাওয়াটা চালিয়ে নেওয়া যায়। সিমি সুভার কাঁধে মাথা ঠেকিয়ে বলে, আমি জানতাম তোকে হাজার বলেও তুই শুনবি না, তাই আমি অলরেডি তোর চাকরির ব্যবস্থা করে রেখেছি। কোনো ছোটোখাটো কোম্পানিতে নয়, অনেক বড় কোম্পানিতে। তোকে এই অচেনা শহরে হন্য হয়ে চাকরি খুঁজতে হবে না। তুই চাইলে আগামীকাল থেকে চাকরিতে জয়েন করতে পারিস। বিলম্ব চোখে বড় বড় হয়ে যায় সুভার। সুভা অবাক গলায় বলে, আমি তো কিছুই করিনি, কোনো কাগজপত্র জমা দিইনি, ইন্টারভিউ দিইনি, এর মধ্যে চাকরি হয়ে গেল। সিমি মৃদু হেসে বলে, কোম্পানির মালিক আমার আপন লোক, তাকে অনেক রিকোয়েস্ট করলাম, ব্যাস হয়ে গেল। আনন্দে সুভার চোখ মুখ ঝলমল করে ওঠে। সুভা দৌড়ে এসে সিমিকে জড়িয়ে ধরে, আনন্দিত গলায় বলে, থ্যাংক থ্যাংক ইউ সো মাচ। সিমি ম্যাগি রোস্ট দেখিয়ে বলে, থাক হয়েছে, এত ধন্যবাদ দিতে হবে না, চল কিছু খেয়ে নিবি, মুখটা সুখে এত টুকুন হয়ে গিয়েছে। হ্যাঁ চল। সিমির বাবা মা আত্মীয় বাসায় বেড়াতে গিয়েছেন। সিমির ভাইও বাড়িতে থাকে না, হোস্টেল থেকে পড়াশোনা করে। বাড়িতে শুধু সুভা, সিমি আর কাজের খালা মর্জিনা বেগম। মর্জিনা বেগমের হাতে রান্না খাওয়ার অযোগ্য, তাই সিমি নিজেই ব্রেকফাস্ট বানিয়েছে। সিমি সুভা দুজনে ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল। অর্থকিতে সিমির ফোন বেজে ওঠে। সিমি তড়িঘড়ি হাত ধুয়ে ফোন নিয়ে নিজের রুমে চলে যায়। সুভা ব্রেকফাস্ট শেষ করে প্লেট
গুছিয়ে কিচেনে রেখে আসে। ডাইনিং টেবিলে টা গুছিয়ে সুভা সবে রুমের দিকে পা বাড়িয়েছে, তখনই কলিং বেল বেজে ওঠে। সুভা বারে কয়েক সিমি সিমি বলে হা ছাড়ে, কিন্তু সিমি রুম থেকে বের হয় না। অজ্ঞাত সুভা মাথায় ঘুমটা টেনে নিজেই দরজাটার দিকে এগিয়ে আসে। দরজা খুলে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে সুভা চোখ সম্ভৃত হয়ে যায়। সুভা ভয়ানত কণ্ঠে বলে, আপনি এখানে?